হ্যাঁ জিনিয়াস, ওয়েলকাম টু এইচএম স্টাডি। চলো তাহলে আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম, এই 3 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা 3.4 এক্সারসাইজ বা অনুশীলন নিয়ে দেখেছিলাম। তাহলে আজকে আমরা 3 নম্বর 3.5 এক্সারসাইজটা দেখবো। এটাতে আসলে আমরা বজ্রগুণন পদ্ধতির সাহায্যে আমরা দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ সমাধান করার চেষ্টা করব, যেটা আমাদের শেষ প্রক্রিয়া থাকবে আসলে। ঠিক আছে, আমাদের মানে এই যে অ্যালজেব্রিক বা বীজগণিতীয় পদ্ধতির শেষ প্রক্রিয়া। আর আর সাথে সাথে আমরা দেখবো এই যে আগে দেখেছিলাম, যদি অদ্বিতীয় সমাধান থাকে বা যদি অসীম সংখ্যক সমাধান থাকে বা যদি কোনো সমাধান থাকে না দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণে, তাহলে সেই কন্ডিশনটা কি আসলে, সেই সহগের সঙ্গে কন্ডিশন কি, যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, আগে তো দেখেছিলাম। সেই কয়েকটি অঙ্ক করবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বজ্রগুণন পদ্ধতি আসলে কি, খুব ইজি মেথড, খুব ইজি মেথড, ঠিক আছে, শুধু 2-3 লাইনেই অঙ্ক শেষ হয়ে যায়, সেটা আমরা দেখি। কিন্তু এই মেথড যতটুকু ইজি ততটুকু মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মানে সিলি মিস্টেক যেগুলো আছে, প্লাস মাইনাস এগুলো করতে, যোগ বিয়োগ করতে বা পূরণ করতে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা জানি জোড়ারৈখিক সমীকরণের সাধারণ যে আকার কি, আমরা জানি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আচ্ছা, আর যেহেতু আচ্ছা, নেক্সট আমি লিখে দিয়ে পরে বলছি, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এরকম টাইপ। যেহেতু মেট্রিক এক্সাম এসে যাচ্ছে, তাই আমি চেয়েছিলাম যে অ্যালজেব্রা যতটুকু আছে, মানে নেক্সট চ্যাপ্টারটুকু, যে নেক্সট চ্যাপ্টার কি আছে আমাদের, দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, আমি সেটাও নেওয়ার চেষ্টা করেছিলাম আসলে। কিন্তু খুব সম্ভব হবে না সেটা। দেখবো, যদিও যদি পারা যায় 2-3 দিনের মধ্যে সেটা শেষ করে নিতে, কারণ এই অ্যালজেব্রাটুকু শেষ করে নিলে অনেক ছাত্রের জন্য খুব বেশি হেল্প হবে। এর থেকে বেশি তো পারবো না, কারণ এক্সাম তো অলরেডি এসে গেছে। আমি যেভাবে ভেবেছিলাম যে অনলাইন ক্লাসগুলো নেব, সেভাবে নিতে পারছি না। যদি পারতাম তাহলে এই যে 2-1 মাস, নভেম্বর থেকে 1 মাসের মধ্যে আমি শেষ করে নিতে পারবো, কিন্তু অনেক ঝামেলা আছে, ঠিক আছে। তাহলে চলো, এখানে আমরা কি দেখলাম, এরকম থাকে দুটি চলক জোড়ারৈখিক সমীকরণের সাধারণ রূপ বা সাধারণ আকার বা আদর্শ আকার। তাহলে এটি আমরা বজ্রগুণনের সাহায্যে কিভাবে করবো, কিছু না, খুব ইজি। আমি প্রথমে যেমন এভাবে আমরা এক্স দিয়ে দেবো, ঠিক আছে, এভাবে আমরা এক্স দিয়ে দেবো, এক্স বাই সামথিং, এখানে কিছু একটা আসবে, ঠিক আছে, ইকুয়ালস টু আমাদের, আমি আর প্রুফ করে দেখাচ্ছি না, অলরেডি এটা লাগবে না প্রুফ, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই বাই সামথিং আসবে, এখানে 1/সামথিং আসবে। এখন দেখবে তোমরা, আচ্ছা চলো, এখানে এখানে এক্স বাই কি আসবে এখানে। তাহলে আমরা এই যে দুটি চলবিশিষ্ট জৈবিক সমন্বয়ের সাধারণ রূপ যেটা, সেটাকে আমরা একটু মডিফিকেশন করে এখানে লিখে নিই, শুধু শুধু তাদের এই সহগগুলো, কোএফিসিয়েন্ট যেগুলো আছে, a1 a2 b1 b2 c1 c2, সেগুলো লিখে নিই। প্রথমে আমি b1 থেকে স্টার্ট করবো, ঠিক আছে। এখানে থাকবে b1 b2, তারপরে c1 c2, তারপরে a1 a2, ঠিক আছে, এরকম। আর আর তো নেই বোধহয়, ঠিক আছে। আচ্ছা, আরো একবার b1 b2 আছে, তাহলে b1 b2, মানে সাইকেলটা কমপ্লিট হতে হবে। এই যে a1 b1 c1, ঠিক আছে। b1 থেকে আমাদের c1, c1 থেকে আমাদের a1, a1 থেকে আবার আমাদের b1, এরকম সাইকেল, ঠিক আছে। এখন কি হয় দেখো, এটা আমাদের x এর জন্য আমি এখানে করবো, এটা y এর জন্য আমাদের লাগবে, আর এটা আমাদের 1 এর জন্য লাগবে। এই দুই যে কলাম, এটা x এর জন্য কিভাবে লাগবে, যে x এর নিচে কি আসবে, x এর নিচে এই b1 ইনটু c1, b1 এবং c1 পূরণ করব। তাহলে b1, সরি c1 না c2, b1 c2, তারপর আমি এখানে মাইনাস দিয়ে দেবো, আমাদের মাইনাস দিতে লাগবে, ঠিক আছে। এরপরে কি করবো, এখান থেকে b2 ইনটু c1, b2 c1, y এর জায়গায় কি লাগবে, এই যে y এর জন্য এই দুইটা কলাম, এখানে কি c1 ইনটু a2, তাহলে c1 a2, তারপরে মাইনাস দিয়ে দেবো। এরপরে কি হবে আমাদের c2 ইনটু a1, মানে এই c2 a1, তাহলে c2 a1, ঠিক আছে, খুব ইজি। এই 1 এর জন্য 1 এর জায়গায় আমাদের কি লাগবে, এই a1 ইনটু b2, তাহলে a1 b2 মাইনাস, আর a2 ইনটু b1, তাহলে a2 b1, বাস হয়ে গেল।
এখানে তো আমাদের 1 2 3 4 এরকম কিছু থাকবে তো সহগ, সেগুলো এখানে আমরা এরকম যোগ বিয়োগ করে নেব। করার পরে কি করবো, এক্স বের করার জন্য এই সাইকেলটা তোমার মধ্যে রাখবে, তোমাদের জন্য ভালো হবে। প্রথমে বি1 থেকে স্টার্ট হয়, তারপরে সি1 এরপরে এ1। এখানে যে একটা মান আসবে, যেমন এখানে এখন আমরা এক্স এবং ওয়াই এর মান বের বের করা মানে তো সমাধান, ঠিক তো? তাহলে এক্স এবং ওয়াই এর মান কি হবে দেখো, এই 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 কমপ্লিট এই যে ইকুয়েশন বা সমীকরণ, সেটা থেকে আমরা কি পাই, আমরা এই পাই যে, অর্থাৎ এরকম দেখতে পারি এক্স কি, এই এই জিনিসটা এটা সমান এবং এই জিনিসটা এটাও সমান। তাহলে আমরা আমরা কি বলতে পারি, এটা এটা সমান ইজিলি। তাহলে কি বলতে পারি, এক্স বাই সরি b1 c2 equals to b2 c1 equals to 1 by a1 b2 minus a2 b1, এখানে ইকুয়াল না, এখানে মাইনাস। এই এখন এখান থেকে x যদি বের করতে হয় তাহলে এই নিচেটাকে আমাদের সরাতে হবে, এবং সরাতে গিয়ে আমরা কি করি, আসলে আমরা আসলে কোনাকুনি পূরণ করি, ঠিক আছে? যেহেতু জানি এই x এটার সঙ্গে পূরণ হবে, এই এটা এটার সঙ্গে পূরণ হবে, যেটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা এখানে আমরা পর্যগুণন বলি, একই কথা। তাই আমি এটাকে আর এটার সঙ্গে পূরণ করছি না, শুধু এটাকে এটার সঙ্গে পূরণ করে নিচ্ছি, ঠিক আছে? একই কথা, কারণ এটাকে এটার সঙ্গে পূরণ করে আবার এটাকে এটার সঙ্গে পূরণ করে, এটা এক্স এর সঙ্গে যখন থাকবে তখন আবার ডিভাইড করতে লাগবে, তাই আর করছি না। এখন এখান থেকে এক্স এর মানটা কি হবে, এক্স ইকুয়াল টু হবে এই বি1 সি2 মাইনাস বি2 সি1 কে আমরা যদি 1 এর সঙ্গে পূরণ করি তাহলে একই থাকবে, যেভাবে আছে বি1 সি2 মাইনাস বি2 সি1, আর নিচে কি থাকবে a1 b2 মাইনাস a2 b1। ইজিলি হয়ে গেল আমাদের এক্স এর। বাস এখান থেকে এরকম একটা লাইন লিখবো, এরকম সাজিয়ে এরকম একটা লাইন লিখবো, এরপর আমাদের কি হবে, এক্স ইকুয়াল টু, ঠিক আছে? এরপরে ঠিক একই ভাবে এটা তোমরা তুলে নাও, ঠিক আছে? যেহেতু জায়গা নেই, তাহলে এখানে চলে একটু ছোট করে দিয়ে দিবে। ওয়াই এর মানটা কি হবে, আমরা এই জিনিসটাকে এটার ইকুয়াল বলতে পারি, তাহলে ওয়াই বাই সি1 এ2 মাইনাস সি2 এ1 ইকুয়ালস টু কিসের সমান হবে, 1 বাই a2 b2 a1 b2 মাইনাস a2 b1। বাস এখান থেকে যদি আমরা y এর মানটা বের করতে চাই, y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু এই জিনিসটা এদিকে চলে যাবে, 1 এর সঙ্গে পূরণ হয়ে যাবে, মানে y ইকুয়ালস টু হবে আমাদের c1, এই জিনিসটা উপরে পূরণ হলে c1 a2 মাইনাস c2 a1 বাই a1 b2 মাইনাস a2 b1। বাস এই তো হয়ে গেল। এরকম এখানে আমরা মান পেয়ে যাবো x এর, এখানে আমরা মান পেয়ে যাবো y এর, বাস সমাধান হয়ে গেল 3 লাইন, ঠিক আছে? তো তাই এরকম আমরা করবো, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে উদাহরণ দেখে নিই, এরপরে আমাদের এরকম সাথে সাথে আমাদের কি থাকবে যে অদ্বিতীয় সমাধান আছে কি না, আমাদের এই কন্ডিশন গুলো দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, সেগুলো সাহায্যে আমরা দুই একটি অঙ্ক করবো। বাস 3.5 শেষ হয়ে যাবে। প্রথম উদাহরণ 14 থেকে শুরু করি, খুব ইজি। আমরা এই যে 3.5 এর যে উদাহরণ, আসলে এক্সারসাইজের আগে যে উদাহরণগুলো দেওয়া থাকে সেই উদাহরণগুলো সেই এক্সারসাইজের উদাহরণ থাকে। 3.5 এর আগে তো উদাহরণ দেওয়া আছে, মানে এগুলো 3.5 এর উদাহরণ, ঠিক আছে? তাহলে প্রথমে কি, গুয়াহাটির বাস স্ট্যান্ড থেকে আমরা যদি আজারা পর্যন্ত 2টি টিকিট এবং তোমরা এখান থেকে প্রশ্ন দেখতে পাবে 2টি টিকিট এবং চাংসারি পর্যন্ত 3টি টিকিট ক্রয় করি, তাহলে মোট খরচ হয় 46 টাকা, ঠিক আছে? আজারা পর্যন্ত 2টা আর চাংসারি পর্যন্ত 3টা। এরপরে কি, কিন্তু যদি আজারা পর্যন্ত 3টি টিকিট এবং চাংসারি পর্যন্ত 5টি টিকিট ক্রয় করি তবে মোট খরচ হয় 74 টাকা, ঠিক আছে? এখন একটু টিকিটের সংখ্যা বদলে দিল, তাই গুয়াহাটি বাস স্ট্যান্ড থেকে আজারা পর্যন্ত এবং চারসারি পর্যন্ত ভাড়া নির্ণয় করো। তাহলে তিনটি টিকিট 6টি টিকিট এরকম, মানে 3টি টিকিট এবং 5টি টিকিট এরকম বলছে। আমরা তো একটি টিকিট করে জানি না, জানি কি আজারা একটি টিকিটের দাম কত এবং চাংসারি একটি টিকিটের দাম কত, তাহলে সেগুলো আমরা প্রথমে ধরে নিই। কি ধরি আজারা পর্যন্ত একটি টিকিটের দাম x টাকা এবং চাংসারি পর্যন্ত চাংসারি পর্যন্ত একটি টিকিটের দাম y টাকা। বাস হয়ে গেল। এখন প্রশ্নের মধ্যে যেগুলো দিচ্ছে সেগুলো বলি আমরা। প্রশ্নের মধ্যে কি দিচ্ছে যে আজারা পর্যন্ত একটি টিকিটের এবং চাংসারি পর্যন্ত 3টি টিকিটের দাম হলো আমাদের দেওয়া আছে 46 টাকা। তাহলে আজারা পর্যন্ত টিকিটের দাম যদি x হয় তাহলে 3টি টিকিটের দাম কত হবে আমাদের, 3টি না আসলে 2টি, প্রথম লাইনে যেটা দেওয়া আছে 2x টাকা।
আর কি চাংসারি পর্যন্ত একটি টিকিটের দাম যদি আমরা ওয়াই ধরে নিলাম, তাহলে 3টি টিকিট, যে প্রশ্ন মধ্যে 3টি টিকিট, তাহলে 3টি টিকিটের দাম হবে 3y। এবং এই আজারা এবং চাংসারি এই টিকিটের মূল্যগুলো প্লাস করলে যে হবে সেই টাকা কত হবে প্রশ্ন দেওয়া আছে 46, এটাকে আমরা 1 ধরে নেব। আচ্ছা, এখন যেহেতু আমরা কি করছি বজ্রগুণন, তাহলে 1 ধরার আগে আমরা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এরকম সাজিয়ে নিই। এখানে a1x প্লাস b1y আছে প্লাস c1, মানে এই ডান দিকের 46টা আমরা বাম দিকে এনে তারপরে সমীকরণ দিয়ে দেবো, যেমন 2x প্লাস 3y মাইনাস 46 ইকুয়াল টু 0, এই হয়ে গেল। এরপরে আর কি দেওয়া আছে আমাদের প্রশ্ন মতে, আর দেওয়া আছে যে আজারা পর্যন্ত 3টি টিকিট এবং চাংসারি পর্যন্ত 5টি টিকিট, এই মূল্য দেওয়া আছে 74 টাকা। তো আজারা পর্যন্ত একটি টিকিট হলে x, 3টি টিকিট হলে 3x, চাংসারি একটি টিকিট y, 5টি টিকিট হলে 5y ইকুয়ালস টু মোট মিলে কত দাম হবে, কত টাকা লাগবে 74। এটাকে আমরা যদি এরকম সাজিয়ে নিই তাহলে কি হবে 3x প্লাস 5y মাইনাস 74 ইকুয়ালস টু 0। ভেরি ইজি। এখন কি করব, কিছু না, এখন এই যে আমরা বজ্রগুণন প্রয়োগ করব x বাই সামথিং, y বাই সামথিং এবং 1 বাই সামথিং। তাহলে চলো আমরা কি করব, এখন কি বলতে পারি, x বাই কি আছে জানি না, এরকম আমরা ছেড়ে দেব, ঠিক আছে, ইকুয়ালস টু এক দূরে দূরে y বাই এবং আমাদের 1 বাই, ঠিক আছে। এখন কি আসবে দেখো, আমি কি বলেছিলাম যে প্রথমে আমরা b1 থেকে শুরু করব, ঠিক আছে। তো এখানে একটা দেওয়া ছিল, তোমরা সেটা নোট করে সেটা দেখে নেবে। প্রথমে আমাদের কি ছিল b1 থেকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা a1, এটা b1, এটা c1, এই a2 b2 c2, ঠিক আছে। প্রথমে আমাদের ছিল b1 ইন্টু c2, এরকম ছিল, তোমরা দেখে নাও আগে যে এখানে যে ক্রস আমি লিখে দিয়েছিলাম এখানে। তাহলে কি ছিল প্রথমে b1 ইন্টু c2, তাহলে আমরা মধ্যে থেকে যদি প্রথমে শুরু করি তাহলে b1 ইন্টু c2 কি হবে 3 ইন্টু মাইনাস 74, মানে হলো আমাদের 3 ইন্টু মাইনাস 74 এটা। এরপরে মাইনাস দিয়ে কি লিখতে হবে, এরপরে b2 c1 মানে 5 ইন্টু মাইনাস 46, 5 ইন্টু মাইনাস 46, একটা হয়ে গেল। y এর ক্ষেত্রে কি হয় আমাদের c1 ইন্টু a2, মানে এখান থেকে আগেরটা তোমরা কিন্তু নোট করে রাখবে, আমি যেহেতু পারছি তাই করতে পারছি, তোমরা সেখান থেকে আমার এই কথাগুলো তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। যেমন কী ছিল আমাদের y এর ক্ষেত্রে c1 ইন্টু c1 ইন্টু a1, কি বলছি আমি, b1 c2 মাইনাস b2 c1, এরপরে c1 a2, তাহলে মাইনাস 46 ইন্টু 3, মাইনাস 46 ইন্টু 3, আর এরপরে মাইনাস দিয়ে কি লিখতে হয় c1 a2 মাইনাস c2 a1, ঠিক আছে। তাহলে c2 মানে মাইনাস 74 আর a1 কত, a1 দেওয়া আছে 2। 1 এর ক্ষেত্রে কি আমরা জানি a1 b2, তাহলে a1 কি আছে আমাদের 2 আর b1 আছে আমাদের 5, তাহলে 2 ইন্টু 5 a1 b2 মাইনাস a2 b1, ঠিক তো। তাহলে মাইনাস a2 কি a2 3 আর b1 হলো আমাদের 3 ইন্টু 3, ঠিক আছে এরকম। এবার একটু সলভ করে নিই এখানে এই নিচের মানগুলো, তাহলে সলভ করলে কি হবে, যেমন এখানে আমাদের x, তো এখানে মাইনাস 74 ইন্টু 3 কী হবে 3 24, আচ্ছা চলো 3 4 12 2 হাতের 1 আর 3 7 21 আর হাতের 1 22, মানে আর আগে মাইনাস প্লাসে মাইনাস 2 2 2, ঠিক আছে। এটা মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 5 ইন্টু 46 কত হবে 460 অর্ধেক মানে 230, বা এরকম 5 6 30 0 হাতের 3 4 5 20 আর 3 30, ঠিক আছে। ইকুয়ালস y এর জায়গায় কি হবে আমাদের মাইনাস 46 ইন্টু 3 কত হবে 3 প্রথমে প্লাসে মাইনাস 3 18 8 হাতের 1 3 4 12 আর হাতের 1 13, আর এখানে মাইনাসে প্লাস 4 দুগুণা 8 আর 7 দুগুণা 14 ইকুয়ালস টু আমাদের 1 এর ক্ষেত্রে কি হবে 1 নিচে থাকবে 10 মাইনাস 9। আরও একটা লাইন আমরা লিখিনি, ঠিক আছে। এখানে কি হবে দেখো, এখানে x বাই এ নিচে মাইনাস 2 2 2 আর বড়টার জন্য প্লাস, তাহলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 230 থেকে 222 বিয়োগ করলে থাকে 8 ইকুয়ালস টু y এর নিচে
বড়টার চিহ্ন প্লাস 148 থেকে 138 বিয়োগ করলে থাকে আমাদের 10 ইকুয়ালস টু, আর 1-এর জায়গায় নিচে 10 থেকে 9 বিয়োগ করলে থাকে 1/1। এই এখন আমরা এখান থেকে কি বলবো, শেষ হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, যেহেতু এই জিনিসটা এটার ইকুয়াল এবং এটাও এটার ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি x/8 = 1/1 সমান সমান, ঠিক আছে। তাহলে আমরা বলবো অতএব x/8 = 1/1। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি যে y/10 = 1/1 সমান দেওয়া আছে তো অলরেডি, এবং কি y/10 = 1/1 এই হয়ে গেল। এখন বাস x এবং y এর মান বের করে নিই। কীভাবে করব, এখান থেকে x/8 এই 8টাকে যদি সরিয়ে নিই, এখানে ভাগই আছে আর এদিকে গেলে পূরণে হয়ে যাবে, মানে 8 × 1 হয়ে যাবে, মানে x = কত হবে 8 × 1 মানে 8/1, মানে ঘুরে আবার কথাটা কি হবে x = 8/1, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে। এবং এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে ঠিক একইভাবে y = উপরে 10 চলে যাবে, তাহলে 10/1, 10-কে 10 মানে 10/1, আর y = কত হবে আমাদের, বাস সব হয়ে গেল। একটু এখানে শুধু এই পদ্ধতি ইউজ করলাম। এখন কি বলছিল আমাদের যে গুয়াহাটি বাস স্ট্যান্ড থেকে আজারা পর্যন্ত এবং চাংসারি পর্যন্ত ভাড়া নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা আজারা পর্যন্ত ধরেছিলাম x টাকা, x এর মূল্য কত আসলো 8, মানে 8 টাকা, আর চাংসারি পর্যন্ত আমরা ধরেছিলাম y টাকা। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝিয়ে তো, কিছু করার নেই। মানে আমাদের যে সমীকরণ আসবে প্রশ্ন মতে, যদি দেওয়া থাকে ডাইরেক্ট সমীকরণ, তাহলে আমরা a1/a2 a1x + b1y + c1 এই এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আর যদি দেওয়া না থাকে, আমরা যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন থেকে আমাদের যে সমীকরণ আসবে সেটাকে আমরা এখানে নিয়ে যাব। এরপরে কি করব, এই দুটি সমীকরণ থেকে এই যে এখানে আগে আমি x দিয়ে ক্রস দিয়েছিলাম, ঠিক আছে, সেরকম আমাদের প্রথমে b থেকে শুরু করতে হবে, b1c2 - b2c1 a1 এর x এর ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে y এর ক্ষেত্রে আমাদের থাকবে c1a2 - a2c1, ঠিক আছে, এরকম থাকবে। এরপরে আমাদের y এর ক্ষেত্রে থাকবে a1b2 - a2b1, এরকম আমরা ইউজ করে নেব। এরপরে অঙ্ক করে নেব, খুবই এই যে এই জায়গায় এই মাইনাস প্লাস এগুলো করতে কিন্তু অনেক মিস্টেক হয়, প্রায় প্রতিটি অঙ্কতেই মিস্টেক হবে, তাই এটা তোমরা খেয়াল করবে, ঠিক আছে। চলো এখন আমরা পরে যে উদাহরণ 15 সেটা দেখি। আগেটা আসলে উদাহরণ 15 ছিল না, উদাহরণ 14 ছিল, এখন আমরা 15 করছি, ঠিক আছে। তোমরা একটু চেঞ্জ করে নেবে যদি ভুল করে নাও তোমরা আমার মতো। তাহলে চলো এখন আমরা উদাহরণ 15 কি বলছে যে পি এর কোন মানগুলোর জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলোর অদ্বিতীয় সমাধান থাকবে। দেখো এসে গেছে, এবং কিন্তু বর্গগুণন আমাদেরকে জিজ্ঞেস করছে না, বলছে এরকম দুটি আমাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছে, দুটি সমীকরণ দিয়ে দিচ্ছে, বলছে পি এর কোন মানের জন্য সেই সমীকরণগুলোর যে সমাধান তা অদ্বিতীয় থাকবে। অদ্বিতীয় মানে শুধু একটা, সেটার গ্রাফ কীভাবে থাকে আমরা দেখেছিলাম, এবং খাটাখাটি থাকে, ঠিক তো। তাহলে এখন আমরা কি বলবো, আমরা জানি যে যদি আমাদের এরকম অদ্বিতীয় সমাধান থাকে তাহলে কি হয়, a1/a2 = b1/b2, আগের ক্লাসগুলো মনে আছে তো, তাই সেটা আমরা সাহায্য নেব, ঠিক আছে। তাহলে প্রথমে সমীকরণ কি দেওয়া আছে লিখে নিই। সমীকরণ দেওয়া আছে যেমন 4x + py + 8 = 0, 4x + py + 8 = 0, আর কি দেওয়া আছে 2x + 2y + 2 = 0, 2x + 2y + 2 = 0, এরকম দুটো সমীকরণ দেওয়া আছে। এগুলো থেকে আমরা a1/a2 b1/b2 এগুলো বের করে নিই। c1 বের করবো না, কেন, আমাদেরকে কি বলছে দেখো, এখানে বলছে যে কোন মানের জন্য অদ্বিতীয় সমাধান থাকবে, ঠিক আছে, মানে নিশ্চয়ই এটার অদ্বিতীয় সমাধান আছে। অদ্বিতীয় জন্য আমাদের কী কী লাগে, a1a2 এবং b1b2, a1/a2 = b1/b2, এটা তো দেখাতে লাগে। তাহলে আমরা শুধু a1 এবং a2 আর b1b2 সেগুলো এখান থেকে বের করবো। তাহলে এখানে কি কি আছে দেখো, a1a2 এবং b1b2 কী কী, এই যে এটা a1, এটা a2, এটা b1, এটা b2, আর c1 c2 আমাদের লাগে না প্রশ্ন অনুযায়ী। তাহলে a1 = কত 4, b1 = কত b, আর a2 = কত 2, আর b2 = কত 2, ঠিক আছে। তাহলে চলো এখান থেকে আমরা কি করি, আমরা এগুলিকে 1 এবং 2 ধরে নিই, ঠিক আছে। তাহলে বলবো যে 1 এবং 2 এর অদ্বিতীয় সমাধানের জন্য
অদ্বিতীয় সমাধানের জন্য কি হতে হবে? হওয়ার জন্য কি হবে আমাদের? a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, এই কন্ডিশনটা মানতে হবে, ঠিক তো? এখন এই জায়গাতে আমরা a1 a2 এগুলোর মান বের পুট করে দিই। a1 এর জায়গায় 2, a2 এর জায়গায় এই 4 আর 2, আর b1 এর জায়গায় p আর b2 এর জায়গায় 2। তাহলে এখান থেকে আমাদের p যে মান আসবে সেটা আমাদের এই কন্ডিশনটা হবে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, এখান থেকে আমরা a2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4 মানে 2। তাহলে p ইকুয়ালস টু p আর নিচে কি আছে 1, তাহলে p ইন্টু 1 মানে p ইকুয়ালস টু 2 দুগুণা 4, আর ইকুয়াল না, নট ইকুয়াল, এখানে নট ইকুয়াল, এখানে নট ইকুয়াল, ঠিক আছে? তাহলে এই হলো। তাহলে p এর কোন মানের জন্য? p এর মান শুধু 4 হলে হবে না, অদ্বিতীয় সমাধান থাকবে না। 4 ছাড়া অন্য যে কোনো মানের জন্য সেই দুটি সমীকরণে কি অদ্বিতীয় সমাধান থাকবে, ঠিক আছে? তাই সেই কনক্লুশন লাইনটা লিখে নিই। অতএব p এর মান 4 ছাড়া অন্য যে কোনো p এর মান 4 ছাড়া অন্য যে কোনো মানের জন্য 1 এবং 2 এর অদ্বিতীয় সমাধান থাকবে। এই হয়ে গেল, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা নেক্সট যে আমাদের 15 তো করে নিলাম, খুব ইজিলি আমরা করতে পেরেছি। এখন আমরা 16টা দেখি। 16টা ঠিক একই, কে এর কি মানের জন্য নিচে জোড়ারেখা সমীকরণগুলো অদ্বিতীয় সমাধান অসীম সংখ্যক সমাধান থাকবে। অসীম সংখ্যকের জন্য আমাদের a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2, সেই কন্ডিশনটার সাহায্য নেব আমরা। তাহলে 16 আমাদের কি দিচ্ছে? একটা দিচ্ছে যে kx প্লাস 3y মাইনাস k মাইনাস 3 ইকুয়ালস টু 0। একটা দিচ্ছে kx প্লাস 3y মাইনাস k মাইনাস 3 ইকুয়ালস টু 0। আর আরেকটা কি দিচ্ছে? 12x প্লাস ky মাইনাস k ইকুয়ালস টু 0। 12x প্লাস ky মাইনাস k ইকুয়ালস টু 0। তাহলে চলো শুরু করি আগের মতোই। প্রথমে এখানে আমাদের কি লাগবে, যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করছে যে অসীম সংখ্যক সমাধান থাকবে। অসীম সংখ্যক সমাধান কখন থাকে? যদি a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2 এরকম। তাহলে আমাদের abc a1 b1 c1 এগুলো কি বের করে নিই। তাহলে আমরা বলি এখানে a1 ইকুয়ালস টু k, a2 ইকুয়ালস টু 3, আর a2 না a1 b1, আর c1 ইকুয়ালস টু এই যে সম্পূর্ণ মাইনাস কে মাইনাস 3। মাইনাস থাকলে মাইনাসের সাথে নিতে হয় আমাদের, মাইনাস কে মাইনাস 3। আর a2 ইকুয়ালস টু 12, b2 ইকুয়ালস টু k, আর c2 ইকুয়ালস টু মাইনাস k, এরকম তো, প্লাস কে ওয়াই মাইনাস, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার অসীম সংখ্যক সমাধান পেতে হলে আমাদের কি হতে হবে? অতএব 1 এবং 2 এর অসীম সংখ্যক সমাধান পেতে হলে কি লাগবে আমাদের? a1/a2 হতে হবে b1/b2 সমান, সেটা হতে হবে c1/c2 সমান, এরকম এই কন্ডিশন, ঠিক আছে? এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা আগে যে বজ্রগুণন যেভাবে করেছিলাম সেভাবে এগুলো কিনতে পারি মানে অর্থাৎ কি হবে দেখো, এখান থেকে বলতে পারি a1/a2 হতে হবে আমাদের কিসের সমান? c1/c2 এর সমান। এবং b1/b2 কিসের সমান হতে হবে আমাদের? সেটা আমাদের c1/c2 এর সমান হতে হবে, ঠিক তো? এখন a1/a2 সেই মানটা আমরা দেখি কি, a1 এর জায়গায় আছে k, a2 এর জায়গায় আছে 12, আর c1 এর জায়গায় আছে মাইনাস k মাইনাস 3, আর c2 এর জায়গায় আছে আমাদের ইকুয়ালস টু c2 জায়গায় আছে আমাদের মাইনাস k। আচ্ছা, এখানে একটু সলভ করতে পারি এই লাইনটা। এই যে c1 ইকুয়ালস টু মাইনাস k মাইনাস 3, সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? ইকুয়ালস টু এই মাইনাসটাকে যদি পূরণ করে দিই, মাইনাস k মাইনাসে মাইনাসে প্লাস 3, ঠিক আছে? মানে এই জায়গায় আমরা বসাতে পারি মাইনাস k প্লাস 3, আর
তাহলে আমরা বের করে নিই প্রথমে, এরপরে সেটা করব। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই, মাইনাস কে, ঠিক আছে, c1/c2 মাইনাস কে ইন্টু কে হলে হয়ে যাবে আমাদের মাইনাস কে স্কোয়ার। আচ্ছা, একটা তো ভালো ছিল আসলে, আমি এই যে মাইনাসটা ক্যান্সেল করতে পারতাম, ঠিক আছে, তো এটা লাগবে না, আগে যেভাবে ছিল সেভাবে থাকুক, ভালো হবে। মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, কে -3, এই যে এই মাইনাস চলে গেল, তাহলে কে ইন্টু কে কী হয়ে গেল, কে স্কোয়ার ইকুয়ালস টু, এখানে শুধু থাকলো কে -3, তাহলে 12 ইন্টু কে হয়ে গেল 12 কে, মাইনাস 12 ইন্টু 3, 3 12 36 হয়ে গেল। এখন এখান থেকে আমরা কি বলতে পারি, কে স্কোয়ার, আচ্ছা চলো এরকম থাকুক, ঠিক আছে, একটু পরে দেখি কী হয়। এখানে এসে যাই আমরা, এরকম অঙ্ক করতে হবে, ঠিক আছে, পরে কি আসবে, কারণ এখন যদি আমি করি তাহলে হয়তো কমপ্লিকেটেড হয়ে যাবে। এই জায়গাটা দেখে পরে আমরা এখানে এসে যা করা লাগে তা করবো, ঠিক আছে। b1/b2 কি দেখো, b1 এর মান কি 3, b2 এর মান কে, 3/k ইকুয়ালস টু, আর c1/c2, c1 এর মান এই যে -k-3, -k-3, আর এখানে হলো -k, এই মাইনাস ক্যান্সেল, তাহলে কি দেখবে 3k ইকুয়ালস টু এই কে, আর এই কে পূরণ হয়ে যাবে কে স্কোয়ার, আর এই কে আর -3 পূরণ হয়ে গেলে -3k, এরকম হয়ে যাবে, ঠিক তো। তাহলে এখান থেকে যদি আমরা কে এর মানটা বের করি তাহলে কি হবে, এই কে স্কোয়ারকে এখানে রেখে আমি এই 3কে এদিকে নিয়ে আসলাম, সাথে সাথে ডান দিক বাম দিক করে নিলাম, একসঙ্গে দুইটা কাজ করেছি, সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি না, ডান দিক বাম দিক কীভাবে করলাম সেটা দেখাচ্ছি না। তাহলে ধরে নাও কে স্কোয়ার এখানে থাকলো আর এখানে 3k এসে গেলো, তাহলে কি হবে, +3k, এদিকে আবার +3k, মানে 3k + 3k হয়ে গেল, সেটা আমি ডান দিকে লিখে দিই, 3k প্লাস, তোমরা বুঝতে পারবে একটা লাইন যদি তোমরা এখানে নিজেরা করো, ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কে স্কোয়ার ইকুয়ালস টু 12k - 36, এখানে দেখতে পাচ্ছি কে স্কোয়ার ইকুয়ালস টু 3k - 3k, মানে কে স্কোয়ার ইকুয়ালস টু 6k। এই জায়গা থেকে এই যে কে স্কোয়ার ইকুয়াল টু 6k, এই সমীকরণটা কখন কখন আমাদের ঠিক হবে, শুদ্ধ হবে। আমরা দেখতে পাই যদি আমরা কে এর জায়গায় উভয় দিকে ঠিক এভাবে ডান দিক বাম দিক ইকুয়াল হতে হয়, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, যদি কে এর জায়গায় যদি আমরা 0 রেখে দিই তাহলে এখানে 0 স্কোয়ার মানে 0, এখানে 6 ইন্টু 0 মানে 0, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, একটা মানে 0 মানের জন্য এই সমীকরণ শুদ্ধ হবে। আর কি, আর যদি আমরা কে এর জায়গায় যদি 6 রেখে দিই, এখানে 6 স্কোয়ার হয়ে যাবে 36, আর এখানে 6 ইন্টু 6 কে এর জায়গায় যদি রেখে দিই তাহলে হয়ে যাবে 36, মানে কে এর 2 মানের জন্য এই সমীকরণ সিদ্ধ হচ্ছে, ঠিক আছে। আর এখানে যদি আমরা দেখি তাহলে কে এর কি মানের জন্য এই দুটো মান থেকে একটা নিতে হবে আমাদের। 0 যদি আমরা প্রথমে পুট করি তাহলে এখানে দেখবো 0 পুট করলে এখানে 0, এখানে 12 ইন্টু 0, মানে ডান দিকে দেখবো -36, বাম দিকে থাকবে 0, সেটা তো হলো না, 0-এর জন্য স্যাটিসফাইড হলো না, বাম দিক ডান দিক সমান হলো না, ঠিক আছে। এখন আমরা যদি 6 রেখে দিই তাহলে এখানে যদি 6 রেখে দিই কী হবে আমাদের 36, 6 স্কোয়ার মানে 36, এখানে 12 ইন্টু 6 6 72 -36, এই দেখো এখানে বাম দিকে থাকবে 36 আর ডান দিকে 72 থেকে 36 মাইনাস করলে থাকবে 36, মানে ইকুয়াল হবে। মানে আমরা উভয় সমীকরণ থেকে দেখতে পাই যে মানগুলো শুধু কে এর কি মানের জন্য সিদ্ধ করছে, কে এর মান 6 এর জন্য সিদ্ধ করছে, ঠিক আছে। তাহলে আমরা এরকম লিখে নিই, এখানে কি, চলো এখানে আমরা বলে দিই যে কে ইকুয়ালস টু 0, 0 এবং 6, এরকম হয়ে গেল। এখন এই দুটাকে আমরা আবার সমীকরণ 3 এবং 4 দিয়ে দিই, 3 এবং 4 দেওয়ার একটা অর্থ আছে। আমরা এখন বলবো যে সমীকরণ 3 এবং 4-এ সাধারণ সমাধান কত, সাধারণ সমাধান তো 0 হবে না, সাধারণ সমাধান হবে 6, তাহলে সাধারণ সমাধান যদি 6 হয় তাহলে আমরা বলবো কে যদি 6 হয়, কে ইকুয়াল টু 6 হলে আমাদের এই যে জোড়ারৈখিক সমীকরণ 1 এবং 2 কি হবে, সিদ্ধ হবে, মানে কি, মানে অসীম সংখ্যক সমাধান থাকবে, ঠিক আছে। তো অতএব কে ইকুয়ালস টু 6, কে ইকুয়াল টু 6 করে দিই, এখানে হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মানে a1/a2 ইকুয়ালস টু c1/c2 হয়ে যাবে,
এখানে যদি 6 করে দিই b1/b2 = c1/c2 হয়ে যাবে, মানে আলটিমেটলি এই মানে কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। এই কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তাহলে এই দুটো সমীকরণের মধ্যে কি থাকবে, আমাদের অসীম সংখ্যক সমাধান থাকবে। চলো এরকম এখন আমরা 3.5 এর দিকে অগ্রসর হই। তাহলে 3.5 এর প্রথম যে 1 নম্বরে কি দিচ্ছে দেখো, নিচে জোড়া সমীকরণগুলো কোনগুলো অদ্বিতীয় সমাধান আছে, সমাধান নেই বা অসীম সংখ্যক সমাধান আছে, এগুলো বের করতে। কিছু না, প্রতিটি সমীকরণের জন্য যে কয়েকটা এখানে 8টা দেওয়া আছে, তো প্রতিটির জন্য a1 a2 b1 b2 c1 c2 এগুলো বের করে নেবে। প্রথমে এই করে দেখবে, আগে অলরেডি আমরা 3.2-তে খুব সম্ভব আমরা করেছি এরকম যে a1/a2 ≠ b1/b2 যদি হয়, করে দেখলে তাহলে আমাদের কি হয়, অদ্বিতীয় সমাধান। যদি ইকুয়ালস টু হয়ে যায় প্রতিটি a1/a2 b1/b2 c1/b2 c2 তাহলে অসীম সংখ্যক। যদি হয় a1/a2 = b1/b2 ≠ c1/c2 তাহলে হয় আমাদের ওই যে সমান্তরাল, ঠিক আছে, মানে সমাধান নেই। আর এরপরে আর কি বলছে, যদি অদ্বিতীয় সমাধান থাকে তাহলে বীজগণিত। শুধু অদ্বিতীয় সমাধান থাকলে আমরা কি করতে লাগবে, বীজগণিত। তাহলে দু একটি এরকম আমি করে নিই, এখানে টোটাল 8টি আছে, তো আমি 3টি করে নেব। 1 নম্বর করব, 5 নম্বর করব আর 8 নম্বর করব, ঠিক আছে। দেখি তাহলে একের এক। প্রথমে কি বলছে, প্রথমে বলছে চলো দিচ্ছি আমাদের x - 3y -3y = -3 আর দিচ্ছে 3x - 9y - 2 = 0, 3x - 9y - 2 = 0, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে 1 2 দিয়ে দিই, ভালো হবে, দরকার লাগতে পারে। তাহলে প্রথমে বলছে যে সমাধান কীরকম আছে, অদ্বিতীয় না অসীম না কোনো সমাধান নেই। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের a1 a2 b1 b2 c1 c2 এগুলো বের করতে হবে। তাহলে আমরা বলি a1 = 1, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, তোমরা অলরেডি জানো কীভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে এখন a1/a2 এবং b1/b2 এগুলো বের করি। a1/a2 = কত হবে, 1/3, b1/b2 = কত হবে, -3/-9, মাইনাস ক্যান্সেল, 3 × 3 3 × 9 মানে 1/3, আর c1/c2 = -3/-2 মাইনাস ক্যান্সেল মানে 3/2। মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি, a1/a2 মান আর b1/b2 মান সমান, কিন্তু c1/c2 মান সমান না। তাহলে বলতে পারি অতএব a1/a2 = কিসের সমান, b1/b2 সমান, কিন্তু সেগুলো কিসের সমান না, c1/c2 সমান না। এরকম যদি কন্ডিশন হয় তাহলে কি আমাদের কোনো সমাধান নেই, ঠিক আছে। অতএব 1 এবং 2 এর কোনো সমাধান নেই, কোনো সাধারণ সমাধান নেই। এখন সাধারণ সমাধান নেই হলে আমাদের কি করতে লাগবে না, বীজগণিত পদ্ধতি করতে লাগবে না, শুধু অতীতে থাকলে করতে হবে। এরপরে ঠিক একইভাবে আমরা এখানে 2 নম্বর আই থিঙ্ক করতে পারবো কি, 5 নম্বর চলো একবার দেখে নিই। যদি কমপ্লিট না হয় তাহলে আমরা আবার মানে একটু উপরে মুছিয়ে এরপরে পরে যেগুলো থাকবে সেগুলো করব। 2 নম্বর না, সরি, মানে 5 নম্বর। 5 নম্বর কি দেওয়া আছে, 2x + 3y = 6, 2x + 3y = 6। যেহেতু এই সমীকরণ a1x + b1y + c1 এই আদর্শ রূপে নেই, তাই 6কে আমি ভিতরে নিয়ে এসে এই আদর্শ রূপটা বানিয়ে দেবো, +3y - 6 = 0, এই 1 দিয়ে দিলাম। আর কি দেওয়া আছে, 4x + 6y = 12, তাহলে এবং 4x + 6y = 12, সেটাকে যদি আদর্শ রূপে লিখি তাহলে কি হবে, 4x + 6y - 12 = 0। এই হয়ে গেল আমাদের সেকেন্ড। এখন আমরা a1 a2 b1 b2 c1 c2 সেগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে লিখে নিই। এখন আমরা কি করব, a1/a2, অতএব a1/a2 কত হবে, দেখো a1 কত 2 আর a2 হলো 4, মানে 2/4, কাটাকাটি করলে 2 2 2 2 4 মানে 1/2, b1/b2 3/6, তাহলে b1/b2 = 3/6, 3 × 3 3 2 4 মানে 1/2, c1/c2 -6/12, তাহলে c1/c2 = -6/-12, মাইনাস ক্যান্সেল, 6 6
6 দুগুণা 12 মানে 1/2, ঠিক আছে। এই এখন এরকম যদি হয়, দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছি, a1/a2 যে মান b1/b2 সেই মান এবং c1/c2 ঠিক একই মান। তাহলে আমরা বলবো যে এরকম হয় যদি, তাহলে আমরা বলবো a1/a2 ইকুয়ালস টু কিসের সমান, b1/b2 সমান, সেটা কিসের সমান, c1/c2 সমান। এরকম কন্ডিশন হলে আমাদের কোনো সমাধান থাকে না, ঠিক আছে, কোনো সমাধান সরি মানে আমাদের অসীম সংখ্যক সমাধান থাকে। তাহলে বলবো আমরা অতএব এই যে এই 5 নম্বরে এই যে 1 এবং 2, এখানে আমি একটা লাইন দিয়ে দিই, ঠিক আছে, এটা আমাদের আলাদা অঙ্ক তো, ঠিক আছে। তাহলে 5 নম্বরে কি হবে, 1 এবং 2 এর মধ্যে অসীম সংখ্যক সমাধান আছে। ঠিক আছে, এখন আমরা শেষের এটা দেখে নিই। শেষের এটা খুব ভালো হবে, ঠিক আছে। আর এটা আমাদের বর্গগুণ করতে লাগবে না, কারণ বর্গগুণ শুধু অদ্বিতীয় চিহ্ন বলছে। শেষের 8 নম্বর কি দিচ্ছে দেখো, 2x + y - 15 = 0, 2x + y - 15 = 0, এটা 1 নম্বর দিয়ে দিই, অলরেডি এটা এই আদর্শ রূপে আছে, ঠিক আছে। আর 3x - y - 5 = 0, 3x - y - 5 = 0, এ হলো আমাদের 2 নম্বর, -y - 5 = 0। তাহলে এখানে প্রথমে আমাদের সেই দেখতে হবে যে সমাধান আছে কি নেই। তাহলে প্রথমে লিখি, এখানে আগের মতো আমি a1 a2 এগুলো লিখে নিই, -5, ঠিক আছে। তাহলে আমাদের কি এখানে দেখো তুমি, অতএব a1/a2 যদি করি তাহলে কি হবে 2/3, আর b1/b2 যদি দেখি আমরা, তাহলে সেটা হলো আমাদের 1/-1, ঠিক তো। এখানে যদি আমরা -1 তো, তাহলে এটা রেজাল্ট আলটিমেটলি কি হবে আমাদের, শুধু -1 হবে, উপরে নিচে মাইনাস, আর নিচে 1 থাকলে 1 হয়ে যায়। তাহলে আর লিখতে লাগবে না, যদিও লিখতে পারো তোমরা, আমি লিখে দিয়েছি c1/c2, সেটার দরকার লাগবে না কিন্তু এই ক্ষেত্রে। -5, এই যে 5 × 5 = 15 মানে 3। এখান থেকে দেখতে পাচ্ছি a1/a2 মান কিসের সমান না, b1/b2 সমান না। এরকম যদি সমান না হয় আমাদের c1/c2 দেখতেই লাগে না। আমরা বলি যে এখানে অতএব a1/a2 সেটা কিসের সমান না, নট ইকুয়ালস টু b1/b2, কারণ এখানে 2/3 আছে, এখানে শুধু -1 আছে। এরকম যদি হয় আমাদের অদ্বিতীয় সমাধান আছে, তাই তো। তাহলে অতএব আমরা কি বলি, অতএব 1 এবং 2 এর মধ্যে অদ্বিতীয় সাধারণ সমাধান আছে। এখন যদি অদ্বিতীয় সমাধান থাকে, সেই সমাধানটা কি, মানে একটা নির্দিষ্ট সমাধান আছে আর একটা সমাধান আছে। বলছে যে অদ্বিতীয় সমাধান থাকলে আমরা বর্গগুণন করতে হবে। তাহলে সমাধানটা আমরা বের করার জন্য আমরা বলি, প্রথমে কি বলতে হয় যে x/something y/something। তাহলে এখন সমাধান করি, তাহলে x/, কি হয়, ফর্মুলাটা লিখতে লাগবে কি, আসলে লিখতে লাগে না, তোমরা লিখলে লিখতে পারো, আমি এই অঙ্কের ক্ষেত্রে লিখে দিচ্ছি একবার, ঠিক আছে। x/, কি হয় আমরা b1c2 - b2c1, আর y/, কি হয় আমাদের c1a2 - a2c1, c1a2 - a2 c1a2 - a1 c2a1, ঠিক আছে। আর 1 এর ক্ষেত্রে কি হবে a1b2 - a2b1, a1b2 - a2b1। এখন এই মানগুলো যদি আমরা বসাই তাহলে কি হবে দেখো, b1 1 × -5, 1 × -5 -1 × -15, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু দুইবার মাইনাস আছে, -1 × -15 এই হয়ে গেল, ইকুয়ালস টু y এর ক্ষেত্রে কি হবে আমাদের c1a2 - c2a1, মানে -15 × 3 -5 × 2, তাহলে এখানে লিখে দিই -5 × 2। আর 1 এর ক্ষেত্রে 2 × -1 -3 × 1,
চলো এখন এগুলো যদি সলভ করি তাহলে কি হবে, এক্স বাই এখানে প্লাস মাইনাসে -5, এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 15 একে 15 এ হয়ে গেল, ঠিক তো। আর ইকুয়ালস টু এখানে কি হবে ওয়াই বাই 3 15 45, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 5 দুগুণা 10, এখানে কি হবে 1 -2 আর -3 একে 3, এরকম প্লাস মাইনাস তো জানো, এই না জানো তাহলে আমার বেসিক ম্যাথসের প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নেবে, ভগ্নাংশের যোগবিয়োগ ক্লাসে, ঠিক আছে। এখানে যদি আরও একটা লাইন আমি সলভ করি তাহলে আমরা এরকম বলতে পারি এক্স, আর উভয়টির চিহ্ন মাইনাস, তাহলে -15 5 20 ইকুয়ালস টু এখানে ঠিক একই, বড়টির চিহ্ন -45 - 10 হয়ে যাবে 35, এখানে 1 এর ক্ষেত্রে 1 বাই উভয়টির চিহ্ন মাইনাস, তাহলে -3 2 5। এখন আমরা কি বলতে পারি, এখন এই জায়গায় অবশ্য বলতে পারবো, আমরা করে নিতে পারবো আশা করে, ঠিক আছে। এখন আমরা বলতে পারি এক্স বাই -20 ইকুয়াল টু 1 বাই -5, এবং ওয়াই বাই -35 ইকুয়াল টু 1 বাই 5 1 বাই -5, একই উভয়টি তো ইকুয়াল, তো তাই আমরা কি বলি, অতএব বা এরকম অর্থ লিখি, এই লাইন আর এই যে কথা লিখবো সেটার অর্থ একই, তাই এক্স বাই -20 ইকুয়াল টু 1 বাই -5, এক্স বাই -20 ইকুয়াল টু 1 বাই -5, এবং ওয়াই বাই -35 ইকুয়াল টু 1 বাই -5, ওয়াই বাই -35 ইকুয়ালস টু 1 বাই -5। তাহলে এখানে এক্স এর মান কি হবে, এই 20টা সেদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে -20 বাই -5, এখানে কি হবে ওয়াই ইকুয়ালস টু কি হবে, এই 35টা যদি আমি উপরের সঙ্গে পূরণ করে নিই তাহলে -35 বাই -5, এই মাইনাস এই মাইনাস ক্যান্সেল, 5 একে 5 4 5 20, তাহলে এখানে হবে 4, এবং এখানে কি হবে মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 একে 5 5 7 35, তাহলে 7। তাহলে এই 1 এবং 2 এর সাধারণ সমাধান কি, x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 7। সেই লাস্টের কনক্লুশন লাইনটা তোমরা লিখে নাও, আমি লিখছি না, লিখে নাও দেখি। অতএব সমীকরণ 1 এবং 2 এর সাধারণ সমাধান হচ্ছে x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 7, ঠিক আছে। এখানে তোমরা বসেও প্রমাণ করতে পারো, এখানে যদি x এর জায়গায় 4 বসিয়ে দিই তাহলে হবে 4 দুগুণে 8, আর y এর জায়গায় যদি 7 বসিয়ে দিই, 7 8 এর সাথে 15 15 -15 বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। এখানে 4 বসালে 3 4 12, এখানে 7 বসালে 7, 12 থেকে 7 গেলে 5, 5 -5 হয়ে গেলে আবার 0 হয়ে যাবে, লেফট সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, ঠিক আছে। তাহলে এখন 2 নম্বর দেখি আমরা, তাহলে দেখো 2 নম্বর কি দেখছে, প্রথমে দিচ্ছে যে এ এবং বি এর কোন মানের জন্য নিচের রৈখিক সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান থাকবে, ঠিক আগের মতোই উদাহরণে যেভাবে করেছিলাম, অসীম সংখ্যক সমাধান থাকার জন্য a1/b2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/b2, এরকম তো। তাহলে আমি করে দিই, চলো ঠিক আছে। তাহলে 1 নম্বর কি 2 এর আমাদের সমীকরণগুলো কি কি দিচ্ছে, 2x + 3y = 7, 2x + 3y = 7, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই। আচ্ছা, এটাকে 1 নম্বর দেওয়ার আগে আমি প্রথমে এটাকে আদর্শ রূপে নিয়ে যাই, তাহলে কি হবে -7 = 0, এই হয়ে গেল 1 নম্বর। এবং a - bx bx plus a plus b plus a plus by equal to 3a plus b minus 2। এখান থেকে যদি আমরা আদর্শ রূপে নিয়ে যাই তাহলে কি হবে a minus bx plus a plus by, আর এগুলোকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে -3a plus b minus 2 equals to 0। আমি ব্র্যাকেট দিয়ে সবগুলোর সামনে মাইনাস বসিয়ে দিচ্ছি, তাহলে একটা একটা করে আমার মাইনাস বসতে লাগবে, ঠিক আছে। এখন এখানে a1 a2 b1 b2 c1 c2 হলো কি, এখন আমাদের কি করতে লাগবে, আচ্ছা যদি বলছিল কি অসীম সংখ্যক সমাধান থাকবে, আমরা বলি অতএব 1 এবং 2 এর মধ্যে অসীম সংখ্যক সমাধান পেতে হলে তাহলে আমাদের কি করতে লাগবে, অসীম সংখ্যক সমাধানের জন্য আমাদের এরকম হতে হয় a1/a2 =
v1 বাই v2 ইকুয়ালস টু c1 বাই c2, তাই তো? আর এরকম অর্থাৎ এটা থেকে আমরা কি বলতে পারি, এই যে এখন যেভাবে যুগ্ম বলছিলাম, a1 বাই a2 কিসের সমান হতে হবে? c1 বাই c2 হতে হবে। আর সমান তো আছে এখানে, এবং মানে এই স্টেটমেন্টের অর্থটা এই, ঠিক আছে? a1 বাই a2 ইকুয়ালস টু c1 বাই c2, আর b1 বাই b2 ইকুয়ালস টু কিসের সমান? c1 বাই c2 সমান। এখন এগুলোর জায়গায় যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে a1 এর মান 2, a2 এর মান a মাইনাস b ইকুয়ালস টু c1 এর মান কত? -7, আর c2 এর মান কত? -3a প্লাস b মাইনাস 2, a মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। এই দিকটা আমরা প্রথমে করে নিই একটু। আমাদের কি বলছিল? a এবং b এর কোন মানের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন একটু মজার জিনিস আছে এখানে, একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। এই 3a ইন্টু 2 হয়ে যাবে 6a, এই প্লাস b ইন্টু 2 হয়ে যাবে 2b, মাইনাস 2 ইন্টু 2 হয়ে যাবে 4 ইকুয়ালস টু 7 ইন্টু a হয়ে যাবে 7a, মাইনাস 7 ইন্টু b হয়ে যাবে 7b। এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে? 6a মাইনাস এই 7a কে যদি এদিকে নিয়ে আসলাম, প্লাস এখানে 2bটা লিখলাম, এই 7bটা এদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস 7b হয়ে গেল। আর এই 4টা এখন লিখবো -4, ডান দিকে আর কিছু নেই, তাহলে 0। আর এই লাইনটাকে যদি আমরা সলভ করি, তাহলে ওটার জন্য মাইনাস, তাহলে a 7a থেকে 6a বিয়োগ হলে, আর এখানে 2b ছিল তো, প্লাস 2b আর প্লাস 7b কত থাকবে? প্লাস 9b, আর এখানে থাকবে -4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর কিছু করার নেই। যদি আমরা চাই এই এর মাইনাসটা আমরা পরিবর্তন করতে, তাহলে পারবো, কিন্তু দরকার নেই, একই কথা, কোনো প্রবলেম আসবে না। ঠিক আছে, কিন্তু জেনারেলি এরকম করা হয় যে মাইনাসটা সরানো হবে। মাইনাসটা সরাতে কিছু নেই, সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেবো। এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, মাইনাস দিয়ে বসে থাকবো, কিন্তু আমি পাবো না, ছেড়ে দেবো। এই জায়গায় এখন আমরা যদি বসাই, ঠিক আছে, b1 বাই b2 এগুলো একটু এদিকে নিয়ে লিখি, b1 বাই b2 ইকুয়ালস টু কিসের সমান? c1 বাই c2 সমান। b1 কত? b1 দেওয়া আছে আমাদের 3, আর b2 a প্লাস b, 3 বাই a প্লাস b ইকুয়াল টু c1 দেওয়া আছে আমাদের -7, আর c2 দেওয়া আছে আমাদের -3a প্লাস b -2। এখন ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি যদি বজ্রগুণন করে নিই, তাহলে কি হবে? 3a ইন্টু 3 9a প্লাস 3 ইন্টু b 3b মাইনাস 3 ইন্টু -2 প্লাস -6 ইকুয়াল টু ডান দিকে কি হবে? 7 ইন্টু a 7a প্লাস 7 ইন্টু b 7b। এখন 9a তার সাথে আমি 7a কেও নিয়ে আসবো, এদিকে হয়ে যাবে -7a। তারপরে এখানে 3bটা লাগবো, তারপরে ডান দিকে 3bটা এদিকে নিয়ে আসবো, -7b হয়ে যাবে। তারপরে এখানে 6টা লাগবো। এখন আর একটু যদি সিম্পলিফাই করি, 9a থেকে 7a গেলে 2a, আর এখানে বড়টার চিহ্ন কি? মাইনাস, 7b থেকে 3b গেলে 4b, মাইনাস এদিকে 0 আসছিল, -6 ইকুয়াল টু 0। এখন দেখো আরো দুইটা কি বের হয়ে আসলো, আমাদের সমীকরণ বের হয়ে আসলো। ঠিক আছে, যেমন এখানে a এবং b এর সাহায্যে একটা সমীকরণ, সেটাকে আমরা 3 দিয়ে দিতে পারি, এবং এখানে কি আমাদের a এবং b এর সাহায্যে আরো একটা সমীকরণ, যেটাকে আমরা 4 দিয়ে দিতে পারি। এখন আমরা বীজগণিত করতে পারি, প্রতিস্থাপন করতে পারি, অপনয়ন করতে পারি, যে কোনো পদ্ধতিতে আমরা এগুলোকে সলভ করি, যেভাবে y এবং x এবং y এর ক্ষেত্রে সলভ করেছিলাম, এভাবে এই a এবং b এর সাহায্যে দুটি চলক বিশিষ্ট জোড়ারেখি সমীকরণ এসে গেল, সেগুলো সলভ করে আমরা a এবং b এর মান পেয়ে যাবো। এবং যে মানগুলো পাবো, সেই মানগুলো কি হবে? সেই মানগুলোর জন্য এই জোড়ারেখি সমীকরণ কি হবে? অসীম সংখ্যক সমাধান থাকবে। খুব ইজি, মানে এখান থেকে শুরু করেছিলাম, আরো মানে অন্যভাবে চলে গেল। তাহলে আমি করিয়ে দিব কি না, এটা এই বীজগণিতটা তোমরা করবে, আশা করে পারবে, তোমরা একবার করে নাও। কিছু না, ওই তো এখান থেকে তোমরা এই যে b1 c2 মানে +9, x এর নিচে কি থাকবে আমি শুধু একবার বলে দিই, তোমরা নিজেরা করে নেবে। x এর নিচে কি থাকবে? 9 ইন্টু -6, তাহলে 9 ইন্টু -6 মাইনাস এই যে b1 c2 মাইনাস b2 c1, আর b2 কত? -4 b1 c2 মাইনাস b2 মানে -4, আর c1 -4, মানে এখানে
-4 ইন্টু -4 এরকম থাকবে। এরকম x থাকবে আর y কি থাকবে আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে। y থাকবে -4 মানে c1 এ 2 তো, তাহলে -4 ইন্টু 2 তারপরে মাইনাস দিয়ে তারপরে c2 a1, তাহলে c2 হলো -6 ইন্টু মাইনাস a মাইনাস, এখানে কি আছে এর সঙ্গে 1 আছে মানে -1। আর 1 এর ক্ষেত্রে কি থাকবে a1 b2, আমার হলো -1 ইন্টু b2 -4 মাইনাস মাইনাস দিয়ে কি লিখবে a2 হবে মানে a2 b1, তাহলে a2 হয়ে যাবে আমাদের 2 ইন্টু b1 হয়ে গেল আমাদের 9। বর্গমূল করে সলভ করে নেবে, তাহলে তোমাদের একটা বর্গমূল প্র্যাকটিস হয়ে যাবে। a এবং b এর মান পেয়ে যাবে এবং সেই মানটা বলে দেবে যে এই সেই মানটার জন্য এখানে অসীম সংখ্যক সমান, ঠিক আছে। এখন দেখো এখন কি দেওয়া 2 নম্বর, ঠিক একই রকম এই কয়েকগুলো অঙ্ক একই রকম, ঠিক আছে। কে এর কি মানের জন্য নিচে ধরে রেখে সমীকরণগুলোর কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান যদি থাকে না তাহলে আমাদের কি হয় a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তাহলে সে কিভাবে আমি করিয়ে নিই, চলো। কে এর কি মান হবে, প্রথমে আমাদের কি দেওয়া আছে 3x + y = 1, তাহলে 3x + y = 1 এটাকে আদর্শ রূপে লিখলে কি লাগে কি লেখা যায় 3x + y - 1 = 0, এই হলো আমাদের এক নম্বর। আর 2k - 1x এবং কি দেওয়া আছে 2k - 1x প্লাস k - 1y প্লাস k - 1y আর ইকুয়ালস টু 2k + 1, 2k + 1। এটাকে যদি আমরা করি তাহলে কি হবে 2k - 1x প্লাস k - 1y মাইনাস 2k + 1 = 0, এই হলো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের a1 a2 কি a1 হলো আমাদের আমি ফাস্ট ফরওয়ার্ড করে লিখে নিই। ঠিক আছে, তো তাহলে আমাদের কি এখন আমরা বলবো অতএব কি অতীতে সমাধান বলছি তো না কোনো সমাধান থাকবে না বলছিলাম, আমরা বলবো 1 এবং 2 এর কোনো সমাধান থাকবে না যদি এরকম, যদি কি হয় আমাদের a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। খুব ইজি, এখান থেকে আমরা দুইটা কন্ডিশন বের করতে পারি, তিনটা আসলে বের করতে পারি, ঠিক আছে আমাদের ইচ্ছা অনুযায়ী। একটা বের করতে পারি a1/a2 ইকুয়াল টু b1/b2, একটা বের করতে পারি b1/b2 নট ইকুয়াল টু c1/c2, আরেকটা এরকম বের করতে পারি a1/a2 নট ইকুয়াল টু c1/c2। আমাদের দরকার অনুযায়ী, কিন্তু আমরা দুইটা কন্ডিশনের প্রথমে অগ্রসর হয়ে দেখি, দুইটা মানে দুইটা দুইটা করে পার্ট করে। এখান থেকে আমরা কি বলতে পারি, ওখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ কি হবে a1/a2 ইকুয়ালস টু b1/b2 এই একটা, এবং আর হতে পারে b1/b2 নট ইকুয়াল টু c1/c2 এই একটা। আর শেষে আরেকটা কন্ডিশন সেটাও লিখে নিই কি a1/a2 আর b1/b2 যেহেতু সমান, আর b1/b2 যদি c1/c2 নট ইকুয়াল হয় তাহলে আলটিমেটলি a1/a2 b1/b2 ইকুয়াল হবে না, তাহলে এবং এটাও লিখে নিই যে a1/a2 নট ইকুয়ালস টু c1/c2, b1/b2 সমান কিন্তু c1/c2 সমান নয়, এই b1/b2 a1/a2 সমান কিন্তু b1/b2 c1/c2 সমান, ঠিক তো। এখন এখানে আমরা তাদের মান বসিয়ে দিই, a1 এর মান কি ছিল 3/2k - 1 ইকুয়ালস টু b1 এর মান কি ছিল 1/k - 1, ঠিক আছে b1/b2। এখান থেকে আমরা কি বলতে পারি 3k ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই 3k minus 3 3 के 3 equals to 2k plus 1 into 1 and 2k plus 1 আছে minus k k মানে কি হবে 3k minus 2k equals to -1 plus 3 মানে হয় বলো এখানে থাকবে শুধু k equals to a পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখি কি হয়, এখান থেকে দেখবো আমরা b1/b2 b1 এর মান কত আমাদের 1, তাহলে 1 b2 এর মান কত k - 1 k - 1 নট ইকুয়াল টু হতে হবে কিসের c1/c2 c1 এর মান -1 এখানে -2k + 1 a - a - ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে 1/k - 1
আর এখানে দেখো 1/2k প্লাস 1 ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয় দেখো 2k ইন্টু 1 হয়ে গেল 2k আর প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, এক এক এরকম ইকুয়াল টু k ইন্টু 1 মানে k মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক 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 মানে 2k মাইনাস k ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস এই 1টা সেদিকে আর kটা বাম দিকে নিয়ে আসলো, তাহলে এখানে থাকবে শুধু k ইকুয়াল টু মাইনাস 2। আচ্ছা এখানে নট ইকুয়াল, ঠিক আছে, এই এখানে k ইকুয়াল টু 2, হ্যাঁ এখানে k নট ইকুয়াল টু 2, কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। চলো দেখি আর একটা আমরা দেখি নি এখানে কি, এখানে a1/a2 কত, a1/a2 তো আমাদের ছিল 3/2k minus 1, 3/2k minus 1 নট ইকুয়াল টু কিসের সমান হতে হবে আমাদের, c1/c2, c1 হলো মাইনাস 1 বাই মাইনাস 2k প্লাস 1, মাইনাস 1 বাই মাইনাস 2k প্লাস 1, ঠিক আছে, 3/2k minus 1 equals to, আচ্ছা 3 না এখানে আমরা কোনাকুনি পূরণ করেনি, মাইনাস মাইনাস তো চলে গেল, ঠিক আছে, এখন 3 ইন্টু 2k হয়ে গেল 6k আর প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু 1 মানে 3 ইকুয়ালস টু এক দিয়ে এই 2k মাইনাস 1 কে পূরণ করলে থাকবে 2k মাইনাস 1। এখন যদি আমি k টাকা পদগুলো যদি এক করে নিই এবং ধ্রুবক এক করে নিই তাহলে কি হবে 2k, এখানে ছিল মাইনাস 1 সেটা গেলে হয়ে যাবে মাইনাস 3, কি হলো এখানে থাকবে 6k মাইনাস 2k হয়ে গেল 4k, এখানে হয়ে যাবে মাইনাস 4, তাহলে কি k ইকুয়ালস টু কত হবে মাইনাস 4 বাই প্লাস 4 মানে প্লাস মানে ইকুয়ালস টু মাইনাস 4, আর এখানে কিন্তু সবগুলোর ক্ষেত্রে মাইনাস নট ইকুয়াল টু, মানে এক দেখছি এই সমীকরণগুলোর আমাদের সমাধান থাকবে না যদি k ইকুয়াল টু 2 হয়, যদি k নট ইকুয়াল টু 2 হয়, মানে k 2 হলেও সমাধান হবে থাকবে না, k নট ইকুয়াল টু 2 হলেও সমাধান থাকবে না, ঠিক আছে, তাহলে k যাবে কোথায়। আর শেষে আমরা দেখছি যে k ইকুয়াল টু k নট ইকুয়াল টু মাইনাস 1, k মাইনাস 1 না হলে সমাধান থাকবে না, ঠিক আছে। তাহলে এটা আসলে সমাধান কি দেওয়া হয়েছে বুঝে সেটা দেখি নিই তো ম্যাক্সিমাম সেটা দেওয়া আছে k ইকুয়াল টু 2, k ইকুয়াল টু 2 হলে এটা কোনো সমাধান থাকবে না, হলে সমাধান থাকবে না, মাইনাস 1 না হলে সমাধান থাকবে, মাইনাস 2 না, আচ্ছা এই তিনটা জিনিস থেকে আমরা কি কনক্লুশন নিতে পারি দেখো, এখানে কি বলছি k ইকুয়াল টু 2 হলে সমাধান থাকবে না, k যদি মাইনাস 2 না হয় তাহলে 2 মানে তো মাইনাস 2 না, আচ্ছা এখানে তো মাইনাস 2 তো 2 আর এটা মাইনাস, সরি আমি আগে দেখতে পাইনি এই জিনিসটা, মানে এখানে k ইকুয়াল টু মাইনাস 2 আমি ভেবেছিলাম ওর 2, k যদি মাইনাস 2 না হয়, ঠিক আছে, মাইনাস 2 হলে সমাধান থেকে যেতে পারে, কিন্তু মাইনাস 2 যদি না হয় তাহলে সমাধান হবে না, যেহেতু 2 আছে তাহলে অলরেডি তো 2 মানে তো মাইনাস 2 না, তাহলে কি এই 2 হলে সমাধান নেই, মানে মাইনাস 2 হচ্ছে না, তাহলে এই 2 কে তো সমাধান নেই, বুঝে যাচ্ছে, মানে k যদি 2 হয় তাহলে সমাধান থাকবে না, ঠিক আছে, তো k যদি 2 এর সমান হয়, এখানে এই কন্ডিশন থেকে পাচ্ছি k যদি মাইনাস 2 সমান না হয়, তো অলরেডি যদি 2 সমান হয় তাহলে সেটা তো মাইনাস 2 সমান না, তাহলে কি এই কন্ডিশনটা এখনো আছে স্যাটিসফাইড, এই কন্ডিশনে কি পাচ্ছি k ইকুয়াল যদি মাইনাস 1 না হয়, যেহেতু k ইকুয়াল টু 2 আছে, 2 তো মাইনাস 1 না, মানে k ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে এই তিনটি কন্ডিশন কি হচ্ছে আমাদের স্যাটিসফাইড হচ্ছে, বুঝতে পারছো, মানে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে যদি এই সমীকরণের k এর মান 2 যদি আমরা রাখি, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, k এর মান 2 রাখলে 1/a2 হয় যেহেতু b1/b2 সমান না, সেটা কি হবে c1/c2 সমান হবে, তাহলে আমরা এখানে বলতে পারি অতএব কি k ইকুয়াল টু 2 এর জন্য 1 এবং 2 এর কোনো সাধারণ সমাধান থাকবে না।
এরকম আমাদের বুঝতে হবে। আমি এখানে মানে আগে তো আমি এই -2টাকে 2 ধরে নিয়েছিলাম, তাই মানে এরকম দেখতে আমার লেগেছিল যে 2, আমি বুঝতে পারলাম না যে ইকুয়াল টু 2 আবার নট ইকুয়াল টু 2। এখন তো দেখতে পেলাম যে না, এটা 2 না, এটা -2। তাহলে এখন এরকম আমরা 3 নম্বরে চলে, খুব ইজি ছিল। নিম্নের প্রদত্ত সমীকরণগুলো একটি সমাধান থাকলে পি এর মান নির্ণয়। একটি সমাধান মানে অদ্বিতীয় সমাধান, ঠিক আছে? একটি সমাধান কখন থাকে? শুধু অদ্বিতীয় সমাধান থাকবে। তাহলে সমীকরণগুলো কি কি? px minus y equals to -2, px minus y equals to -2, px minus y equals to -2, ঠিক আছে? সেটাকে যদি আমরা আদর্শ রূপে নিয়ে যাই তাহলে কি হবে? এরকম হবে যে px minus y plus 2 equals to 0, এই 1 নম্বর। আর কি? আর 6x minus 2y equals to 3 এবং 6x minus 2y equals to 3, সেটা হয়ে যাবে 6x minus 2y minus 3 equals to 0, এইভাবে 2 নম্বর। 6x minus 2y minus 3 equals to 0। এখান থেকে ABC কি হবে দেখো, একটি সমাধান থাকবে। প্রথমে আমরা বলি যে 1 এবং 2 এর মধ্যে একটি সমাধান পেতে হলে কি হতে হবে? আমাদের কন্ডিশন এই হতে হবে, a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, ঠিক আছে? আমাদের c1/c2 এগুলো লাগবে না, এগুলোর মধ্যে লিখা লাগবে না, এগুলো দরকার নেই। তাহলে এই কন্ডিশন কিভাবে হবে? a1 কি ছিল? p a2 6 নট ইকুয়ালস টু p1 -1/-2 মাইনাস ক্যান্সেল। তাহলে কি হয়ে যাবে? p/6 ইকুয়াল টু 1/2। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে কোনাকুনি পূরণ করলে কি হবে? বা এই 6 কে এখানে বাকি আছে, সেটাকে কারণ p এর মান তো বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি p ইকুয়াল টু এই 6 এখানে বাকি ছিল, সে উপরের সাথে পূরণ হয়ে যাবে। তাহলে কি হবে? 6 একে 6/2, এই 2 একে 2, 3 2 6, নট ইকুয়ালস। তাহলে p নট ইকুয়ালস টু 3। কনক্লুশন লাইন তোমরা দেখে নাও। মানে কি? মানে p এর মান 3 ছাড়া অন্য বা 3 ছাড়া অন্য যে কোনো p এর মানের জন্য 1 এবং 2 এর মধ্যে 1 এবং 2 এর একটি সমাধান থাকবে। কখন থাকবে? যদি p 3 ছাড়া অন্য যে কোনো মান হয়। p এই জায়গায় এই যে p, এখানে যদি 3 ছাড়া অন্য যে কোনো মান হয় তাহলে একটা সমাধান আসবে, অদ্বিতীয় সমাধান আসবে। 4 নম্বর দেখি না, সমাধান না থাকলে কে এর মান নির্ণয় করবে? কোনো সমাধান না থাকলে কোনো প্রবলেম না। 3k + 1 ইকুয়ালস, মানে এখানে মানে একটা হলো 3k + 1x একটা, আর প্লাস 3y - 2 ইকুয়ালস টু 0, প্লাস 3y - 2 ইকুয়ালস টু 0, আর k² + 1x, k² + 1x প্লাস k - 2y - 5 প্লাস k - 2y - 5 ইকুয়ালস টু 0। এটা 1, এটা 2। এখন আমাদের ঠিক একই জিনিস a1 কি বলছিল যে সমাধান না থাকলে সমাধান না থাকলে মানে সমাধান পেতে হবে না। তাহলে আমাদের কি হবে? অতএব 1 এবং 2 এর কোনো সমাধান থাকবে না যদি যদি আমাদের কি হয়? a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এখন এখান থেকে তোমরা আগের মতো সেটা আগে যেভাবে করেছিলেন সেটা তোমরা করে নেবে, ঠিক আছে? 5 নম্বরটা আমি টোটালি করাচ্ছি না, এটা কমপ্লিটলি তোমরা নিজের আইডিয়াতে করবে। একটু সময় বেশি চলে যাচ্ছে, ঠিক আছে? অনেকগুলো করিয়েছি এই ধরনের। এবার চলো যে 3 নম্বর কি বলতে দিচ্ছে, নিচে জোড়ারিক সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতি এবং বর্গীকরণ পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি তোমরা জানো, আমি আর করাবো না। আর বর্গীকরণ অনেকগুলো আমি করেছি। তাহলে এখন তোমাদের পালা, ঠিক আছে? প্রবলেম হলে আমাকে বলতে পারো, কোনো প্রবলেম নেই। প্রতিস্থাপন আগে করেছি, আগে একটা 3.2 বা 3 এখন আমি বর্গীকরণ শিখিয়েছি। তাহলে তোমরা কি করবে? প্রথমে একবার প্রতিস্থাপন দিয়ে সেই x এবং y এর মান বের করবে, এরপরে বর্গীকরণ দিয়ে বের করবে। বর্গীকরণে তো কোনো অসুবিধা নেই, 4 থেকে 5টি অঙ্ক আমি করিয়ে দিলাম, আরো 1টি 2টি করিয়ে দেবো, ঠিক আছে?
এখন চলো তাহলে আমরা 4 নম্বরের দিকে অগ্রসর হই। হ্যাঁ, প্রথমে কি বলছে, একটি হোস্টেলের মাসিক খরচের, এখানে কি বলছে, নিচের সমস্যা বলতে জরুরি সমীকরণ গঠন করে এবং যে কোনো বীজগণিত পদ্ধতিতে, মজা, যে কোনো তোমার প্রতিস্থাপন ইউজ করতে পারো, তোমার অপনয়ন ইউজ করতে পারো, তোমরা বীজগণন ইউজ করতে পারো। দেখি যে এটা যেরকমের হয়, যদি এমন বড় বড় সংখ্যা এসে যায় তাহলে বীজগণিত তো পূরণ বিয়োগ এরকম এগুলো লাগে, তাহলে আমরা বীজগণন পদ্ধতি আর ইউজ করবো না। ঠিক আছে, মানে একটি হোস্টেলের মাসিক খরচের একটি অংশ স্থির এবং অবশিষ্ট অংশ নির্ভর করে খাদ্য গ্রহণ করা দিনের সংখ্যার উপর। ঠিক আছে, যেরকম আগে আমরা গাড়ির ভাড়া আর লাইব্রেরিতে বই রাখা, ঠিক তেমন কিছু একটা অংশ ফিক্সড, মানে তুমি এসে বসার পরেও, এই টেবিলে বসার পরেও এই টাকা তোমাদের দিতে হবে। এরপরে তুমি যা জিনিস খাবে সেই অনুসারে তোমার আলাদা আলাদা টাকা লাগবে। খাদ্য গ্রহণ করা দিনের সংখ্যা বা দিনের সংখ্যার উপরে নির্ভর করছে। হোস্টেল হোস্টেল তো মানে হোস্টেল, সেখানে একটা অংশ ফিক্সড, আর বাকি যতদিন তুমি থাকবে সেই দিনের উপরে নির্ভর করবে। যখন একটি ছাত্র এ 20 দিনের জন্য খাদ্য গ্রহণ করে তাকে 1000 টাকা হোস্টেলের মূল্য দিতে হয়। অপরপক্ষে একটি ছাত্র বি 26 দিন খাদ্য গ্রহণ করে সে 1180 টাকা মূল্য দিতে হয়। স্থির মূল্য এবং প্রত্যেক দিনের খাবারের মূল্য নির্ণয় করো। খুব ইজি, স্থির মূল্য জানি কি, জানি না এক্স, প্রত্যেক দিনের খাবারের মূল্য জানি না ওয়াই। তাহলে ধরে নি, কি ধরে নেবো, ধরি স্থির মূল্য এক্স এবং প্রত্যেক দিনের খাবারের মূল্য ওয়াই। এখন প্রশ্নের মধ্যে কি বলতে দেখো, প্রথম বলছে এ ছাত্রের জন্য, এর জন্য কি হচ্ছে, 20 দিনের খাদ্য গ্রহণ করেছে, তাকে মোট দেওয়া হয়েছে 1000 টাকা 20 দিনের জন্য, 20 দিনের জন্য। তাহলে একটা অংশ তার ফিক্সড, এই যে ফিক্সড টাকা প্রথমে সে দেবে, তারপরে একদিন যদি সে ওয়াই টাকা দেয় তাহলে 20 দিনে কত দেবে, মোট 20 টাকা, 20 ওয়াই। এই দুটাকে যোগ করে তার মোট কত দেওয়া আছে, যে 1000 টাকা। বুঝতে পারছো তো? আসলে এটা হলো ফিক্সড, এটা হলো একদিনে ওয়াই টাকা হলে সে যদি 20 দিন থাকে তাহলে 20 ওয়াই, টোটাল মিলে সে কত দিয়েছে, 1000 টাকা। খুব ইজি। তাহলে প্রশ্নের মধ্যে প্রথম এক্স প্লাস 20y ইকুয়ালস টু 1000, এখানে আমরা লিখে দিই এ ছাত্রের জন্য ছিল তার জন্য। আর কি দেওয়া আছে, এটা আমরা মুছে ফেলি। আর বি ছাত্রের জন্য কি দেওয়া আছে, সে 26 দিন থেকেছিল, তাহলে প্রথমে যে ফিক্সড টাকা দিতে হবে তাকে নির্দিষ্ট, সেটা এক্স, এবং 26 দিনের জন্য, একদিনের জন্য ওয়াই হলে 26 দিনের জন্য 26y, কত টাকা, 1180 টাকা, 1180 টাকা। এটা লিখে দিই বি ছাত্রের জন্য, বাস। ঠিক আছে, এখন যে কোনো পদ্ধতি, আমি কি বলি জানো, আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করবো যে তোমরা অপনয়ন করো। কেন করো অপনয়ন, এই দেখো এখানে এক্স, এখানে এক্স, আমাদের কোনো সংখ্যা পূরণ করতে লাগে না, আগে যে অপনয়ন শিখেছি। শুধু তোমরা এটাকে সমীকরণ 1 দিয়ে দাও, আর এটাকে তো 2 আমি দিয়ে দিলাম। চলো এখন কি, তোমরা 1 থেকে 2 বিয়োগ করে নাও, এই যে আগে করেছিলাম, এখানে 1 লিখে সমীকরণ লিখবে, এখানে 2 লিখে সমীকরণ লিখবে, এরপরে বিয়োগ করবে, এখানে বিয়োগ করে যে একটা রেজাল্ট আসবে সেখান থেকে তোমার ওয়াই এর মানটা বের হয়ে আসবে। ঠিক আছে, এবং সেই ওয়াই এর মান তোমার 1 এবং 2 যে কোনো একটি সমীকরণে আমি বলবো 1 এ বসিয়ে দেবে। ওয়াই এর মানটা যদি 1 এ বসিয়ে দেবে তখন এক্স বের হয়ে আসবে। এক্স এবং ওয়াই বের হয়ে আসলে তোমরা বলবে স্থির মূল্য এক্স এর জায়গায় সেই যত টাকা বের হয়ে আসলো তত টাকা আর খাবার, প্রত্যেক দিনের খাবারের জন্য। ঠিক আছে, তাহলে চলো 3 নম্বর, একটি ভগ্নাংশের মান। 3 নম্বর দেখার আগে আমি এগুলো মুছে দিই। নম্বর কি বলছে, একটি ভগ্নাংশের কথা বলছে, ভগ্নাংশের মান 1/3 হবে যখন লব থেকে 1 বিয়োগ করে, এবং ভগ্নাংশের মান 1/5 যখন হরের সঙ্গে 8 যোগ করে ভগ্নাংশটি নির্ণয় করো। ভগ্নাংশ কি কি থাকে আমরা জানি, লব এবং হর থাকে, তাহলে হর আর লবকে আমরা x এবং y ধরে নিই। ঠিক আছে, যেমন ধরি ভগ্নাংশটির লব হলো x এবং হর হলো y। যেরকম হয় তাহলে ভগ্নাংশটি কি হবে, অর্থাৎ ভগ্নাংশটি হবে আমাদের লব কি থাকে, উপরে থাকে, তো তাহলে x/y হবে, সিম্পল। উপরে লব, নিচে হবে x/y। আর x এবং y এর মান বের করবো, বের করে এখানে বসিয়ে দেবো, আমাদের ভগ্নাংশটি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রশ্ন মতে কি বলছে দেখো, প্রশ্ন মতে বলছে যদি ভগ্নাংশের মান 1/3 হবে যদি
লব থেকে এক বিয়োগ করা হবে, লব মানে উপরের থেকে, তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স থেকে যদি লব থেকে যদি এক বিয়োগ করি তাহলে ভগ্নাংশের মান কত হবে, 1/3 হবে। এই যে লব, তার থেকে এক বিয়োগ করলাম, ফল টাচ করলাম না, আর সেই ভগ্নাংশটির মান কিসের সমান হয়েছে, 1/3। ঠিক আছে, এখান থেকে তোমরা একটু সলভ করে লিখে নেবে 3x minus 3 equals to y, ক্রস মাল্টিপ্লিকেশন করে 3x minus 3 equal to y into 1 মানে y, তাহলে 3x minus y equal to 3, এইটা পেয়ে যাবে। ঠিক আছে, সমীকরণ। আর সেকেন্ড আমাদের কি বলছে প্রশ্ন মতে, সেকেন্ড বলছে ভগ্নাংশের মান 1/4 হয়ে যাবে যদি আমরা হরের সঙ্গে 8 যোগ করি, হরের সঙ্গে মানে নিচের সঙ্গে, উপরকে টাচ করবো না, নিচের সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে ভগ্নাংশটির মান 1/4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাও যদি আমরা কোনাকুনি পূরণ করে নিই, x into 4 মানে 4x, y1 মানে y, প্লাস 8 মানে 8, আর 4x মাইনাস yটার দিকে নিয়ে আসলাম 8। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি তোমাদের কি সাজেস্ট করবো, যে কোনো তোমরা দুটি করতে পারো, তোমরা বজ্রগণনা করতে পারো, অপনয়ন করতে পারো। অপনয়ন কেন করবে, কিছু না, এখানে অলরেডি মাইনাস ওয়াই আছে, চিহ্ন সেম আছে, তাহলে 1 থেকে 2 শুধু বিয়োগ করবে, তোমাদের x এর মান বের হয়ে আসবে। x এর মান পরে 1 এবং 2 এর যে কোনো একটি জায়গাতে বসিয়ে দেবে, তোমাদের y এর মান বের হয়ে আসবে। ঠিক আছে, এরপরে x এর যে মান আসবে সেটা এখানে বসিয়ে দেবে, অর্থাৎ ভগ্নাংশটি হলো বলে এখানে x এর মান, এখানে y এর মান আছে, ভগ্নাংশটি হয়ে যাবে। বজ্রগণনা ইউজ করতে পারো, এটাতে কিন্তু বজ্রগণনা ইউজ করবে। ঠিক আছে, এখন 3 নম্বরটা আমি তোমাদেরকে করিয়ে দেবো। হ্যাঁ, প্রত্যেক শুদ্ধ উত্তরে 3 নম্বর পেয়ে এবং প্রত্যেক অশুদ্ধ উত্তরে 1 নম্বর হারিয়ে যশোদা একটি পরীক্ষায় 40 নম্বর পেল। শুদ্ধ উত্তরের জন্য 3 নম্বর পেয়েছে, আর অশুদ্ধ উত্তরের জন্য 1 নেগেটিভ মার্কিং ছিল, 1 নম্বর হারিয়েছে। সে সর্বমোট কত পেয়েছিল, 40 নম্বর। যদি প্রত্যেক শুদ্ধ উত্তরে 4 নম্বর দেওয়া হতো, শুদ্ধ উত্তরে কত করে 4 নম্বর দেওয়া হতো, এবং অশুদ্ধ উত্তরে যদি 2 নম্বর করে কাটা, 2 নম্বর করে যদি কাটা হতো অশুদ্ধ উত্তরে, ঠিক আছে, তাহলে যশোদা 50 নম্বর পেত। যদি মার্কটা এরকম কি দেওয়া যে সে অরিজিনালি পেয়েছে যশোদা শুদ্ধ উত্তরের জন্য 3 নম্বর আর অশুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, কাটা হয়েছে, এরকম করে সে 40 পেয়েছে। এখন অন্য একজন বলল, ইস, যদি তাকে যদি শুদ্ধ উত্তরের জন্য যদি 4 নম্বর দেওয়া হতো আর অশুদ্ধ উত্তরের জন্য যদি 2 কেটে দেওয়া হতো, তাহলে সে কত পেত, আসলে 50 পেত। একটু যদি এরকম হতো, তাহলে সে আসলে শুদ্ধ কতটি উত্তর করেছিল, পরীক্ষায় কতগুলি প্রশ্ন ছিল বলছে, পরীক্ষার প্রশ্ন কতটি ছিল। চলো, এখানে কিন্তু পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করছে, তাহলে পরীক্ষার প্রশ্ন কি হবে, দেখো, তার শুদ্ধ উত্তর আর তার ভুল উত্তর। ঠিক আছে, তো শুদ্ধ উত্তর দিয়েছিল মানে এতটি ছিল, আর ভুল উত্তর দিয়েছিল মানে এতটি। তাহলে শুদ্ধ উত্তর এবং ভুল উত্তর এগুলোর যে প্রশ্ন যেগুলো থাকবে সেসব যোগ হয়ে কি হবে, টোটাল প্রশ্ন হয়ে যাবে। সর্বমোট কতটি প্রশ্ন ছিল, তাই তো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসলে ধরবো কি, ধরে নেবো যে ধরি শুদ্ধ উত্তরের সংখ্যা ছিল x এবং অশুদ্ধ উত্তরের সংখ্যা ছিল y। সিম্পল। এবং প্রশ্ন মধ্যে দেখো, হ্যাঁ চলো প্রশ্ন মধ্যে দিয়ে দিই। যদি সে শুদ্ধ উত্তর কতটি করে, শুদ্ধ উত্তরের জন্য 3 মার্ক পাবে, ঠিক আছে, এবং অশুদ্ধ উত্তরের জন্য 1 মার্ক হারায়, তাহলে শুদ্ধ উত্তরের সংখ্যা কতটি, xটি, একটার জন্য সে যদি সে 3 মার্ক পায়, তাহলে xটার জন্য সে কতটি পাবে, 3x, তাই তো। মানে শুদ্ধ উত্তর 3x, শুদ্ধ উত্তরের মার্ক কত পাবে সে, 3x। 3 মার্ক করে প্রতিটি প্রশ্ন দেয়, আর xটি প্রশ্ন সে শুদ্ধ করেছে, তাহলে 3x, আর 1 মার্ক করে প্রতিটি অশুদ্ধ উত্তরে হারায়, তাহলে একটি অশুদ্ধ উত্তরে কত মার্ক হারায়, 1 মার্ক। তাহলে y সংখ্যক অশুদ্ধ উত্তরে কতটি হারাবে, 1 into y, মানে y সংখ্যক সে মার্ক হারাবে। এবং কত হারাবে সেটা, এই যে 3x এর সঙ্গে সেটা বিয়োগ হবে, শুদ্ধ যে মার্কটা সে পেয়েছিল সেটা থেকে সে অশুদ্ধ মার্কটা বিয়োগ হবে। অশুদ্ধ কতটি করেছিল সে, y সংখ্যক। প্রশ্ন মতো বলছে শুদ্ধ এক্সটা করেছিল, একটাতে 3 মার্ক করে পেয়েছিল, অশুদ্ধ ওয়াইটা করেছিল, একটাতে 1 মার্ক করে হারিয়েছিল, তাহলে শুদ্ধ উত্তর থেকে অশুদ্ধ উত্তরের মানটা বিয়োগ হবে, হওয়ার পরে সেটা কিসে সমান হবে, সে 40 পেয়েছে, মোট হিসাব করেছে 40 পেল।
এই দিলাম, তাহলে এটা তো আমি বা যোগনন করবো, তাহলে এদিকে নিয়েছি এটাকে 3x minus y minus 40 equals to 0। এবং আর কি দেবো, আর বলছে শুদ্ধ উত্তরে যদি সে 4 করে পেত, আর অশুদ্ধ উত্তরে যদি সে 2 করে দাগ কাটা হতো। শুদ্ধ উত্তরে একটির জন্য যদি 4 করে পেত, তাহলে x টি সে শুদ্ধ করেছে, তার জন্য সে কত কত মার্ক পেত, 4x। আর অশুদ্ধ উত্তরে একটির জন্য সে যদি 2 করে হারাতো, ঠিক আছে, -2 হতো যদি একটির জন্য, তাহলে y সংখ্যক শুদ্ধর জন্য কতটি হতো, -2 মানে -2y, তাই তো, মানে 2y একটি, মানে সেটা থেকে আমরা অটোমেটিক যোগ করবো। একটার জন্য যদি 2 মার্ক করে কাটতো, তাহলে y সংখ্যক অশুদ্ধ উত্তরের জন্য 2y মার্ক কাটতো, ঠিক তো। একটা আমের দাম যদি 5 টাকা হয়, 10টা আমের দাম হলো 5 into 10, আমরা বলতো সেরকম, মানে 50 এরকম হতো। তাহলে একটা শুদ্ধ উত্তর অশুদ্ধ উত্তরে 2 মার্ক করলে y সংখ্যক অশুদ্ধ উত্তরে 2 into y 2y। কথা হলো শুদ্ধ উত্তরের মার্ক থেকে এই অশুদ্ধ উত্তরের মার্ক বিয়োগ করে সে কত পেত, যদি এরকম হতো সে 50 পেত, প্রশ্নতে বলছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এদিকে আদর্শ রূপে নিয়ে আসলে কি হবে, -50 equals to 0। এটা হয়ে গেল 2 নম্বর। চলো এখন আমরা সলভ করে নিই। সলভ করে এখান থেকে শুদ্ধ উত্তর x এবং y পেয়ে যাবো। x এবং y মানে শুদ্ধ এবং অশুদ্ধ উত্তরের সংখ্যা পেয়ে যাবো, সেগুলোকে যোগ করলে আমাদের মোট প্রশ্ন বের হয়ে আসবে। এখন আমরা কি করি, এখন আমরা বর্গগুণনে সলভ করি সেগুলোকে। x যদি ধরি, তাহলে b1 c2 মানে -1 into -50, -1 into -50 minus b2 c1, b1 c2 minus b2 মানে -2 into c1, c1 মানে -50, তাহলে এখানে থাকবে কি দিব -50 আর ইকুয়ালস টু y, y এর ক্ষেত্রে কি হবে, c1 a2, ঠিক আছে, c1 মানে -4 into 4, তাহলে -40 into 4 minus c1 a2 minus c2 a1 মানে -50, c2 কত -50 into a1 কত a1, ঠিক আছে। আর 1 এর ক্ষেত্রে আমরা কি লিখি, আসলে 1 এর ক্ষেত্রে লিখি a1 b2 মানে 3 into -2, 3 into -2 minus a1 b2 minus a2 b1, 4 into -1, 4 into -1। তবে এখান থেকে আমরা একটু সলভ করে নিই। সলভ করলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস মানে 50 কে 50 মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস 240 80 ইকুয়ালস টু এখানে y, প্লাস মাইনাস মাইনাস 4 4 16 160 মানে -160, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 150 হয়ে যাবে 55, ঠিক আছে। এখানে কি 3 দুগুণা 6 -6, এখানে মাইনাস মাইনাস প্লাস 4 কে 4, প্ল্যান যদি লিখে তাহলে কি হবে x বাই 50, বড়টার জন্য -80 -50 হয়ে যাবে 30 ইকুয়ালস টু y বাই বড়টার জন্য -160 -150 হয়ে যাবে 10 ইকুয়ালস টু 1, বড়টার জন্য -6 -4 হয়ে যাবে 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই জায়গায় আমি লিখে দিচ্ছি, এখান থেকে আমরা এই কথা বলতে পারি যে অর্থাৎ এই x বাই -30 ইকুয়াল টু কিসের সমান, 1 বাই -2 সমান, x বাই -30 equals to 1 by -2 এবং এই y by -10 equal to 1 by -2 সমান, y by -10 equal to 1 by -2 সমান। এটাকে যদি সলভ করি, -30 কে সেদিকে যদি নিয়ে যাই 1 এর সঙ্গে পূরণ করি, তাহলে কি হবে -30 into 1 -30 by -2 -2 কে 2 দিয়ে 15 -15, এখানে করলে কি হবে y -10 1 এর সঙ্গে পূরণ হবে -10 by -2, a minus a minus cancel, 2 কে 2 5 10 মানে 5 শেষ। চলো, অতএব শুদ্ধ উত্তরের সংখ্যা ছিল x টি, সরি শুদ্ধ উত্তরের সংখ্যা x তো মানে 15টি, তোমরা কনক্লুশন লিখো আমার কথা শুনে শুনে। অতএব শুদ্ধ উত্তরের সংখ্যা ছিল 15টি এবং অশুদ্ধ উত্তরের সংখ্যা ছিল 5টি। কিন্তু এটা বলছে না আমাদেরকে, কি বলেছিল পরীক্ষায় কতটি প্রশ্ন ছিল, এবং অতএব পরীক্ষা মোট প্রশ্ন ছিল, লাইনটা কিন্তু প্রথমে লিখে এখানে, ঠিক আছে, ডট 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 সেখানে কিন্তু লাইনটা লিখে নেব।
ওদের পরীক্ষা মোট প্রশ্ন ছিল কত? 15+5 = 20টি। শুদ্ধ অশুদ্ধ মিলে তো যোগ হবে তো, কারণ সে সব অ্যাটেম্প করেছে, একটাও ছেড়েনি। তাহলে তো প্রশ্নটা দিয়ে দিত। ঠিক আছে, তাহলে লাস্টের জন্য এখানে তো ঠিক আছে। পরের ক্লাসে আমরা দেখা হবে। ঠিক আছে, বাই বাই।